আসসালামু আলাইকুম। ওয়ান শট সিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের উপর ওয়ান শট সিকিউ দেখব। দেখো, আমার ওয়ান শট সিকিউ ক্লাসগুলো অন্য সবার চেয়ে একটু ব্যতিক্রম। আমি মনে করি শুধুমাত্র সিকিউ সলভ করে তুমি পরীক্ষার হলে কখনোই ভালো পারফর্ম করে আসতে পারবে না। বেসিক যদি তোমার করা থাকে, তারপরে প্রশ্নের টাইপ বোঝার জন্য প্লাস পরীক্ষার হলে বেসিকটাকে এক্সিকিউট করার জন্য আমার সিকিউ সলভ করতে হয়। বেসিক ছাড়া ওয়ান শট সিকিউ কখনোই কার্যকরী হয় না। তো যারা যারা বেসিক দেখে ফেলছো এই চ্যাপ্টারের উপর আমার একটা বেসিক ক্লাস দেয়া আছে, 2.5 ঘন্টার একটা লেকচার দেওয়া আছে, আর একটা হচ্ছে 50 মিনিটের শঙ্করায়নের লেকচার দেওয়া আছে। ওটা যারা দেখছো বা অন্য যে কোনো টিচারের বেসিক যারা দেখছো, মোটামুটি তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারে কি কি আছে না আছে সেগুলো সম্পর্কে ধারণা আছে, জানা আছে, তারা এই ওয়ান শট সিকিউ সলভ ক্লাসটা দেখো। 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট নিব আমি তোমার থেকে। এই টাইমের মধ্যে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টাইপের সিকিউগুলা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে লিখতে হয়, এই জিনিসপত্রগুলো সম্পর্কে তোমার ক্লিয়ারিটি চলে আসবে। পরীক্ষার হলে যে দেখবা তুমি সব পারতেছো, ঠিক আছে। অধিকাংশ টাইপ এবং টপিক এখানে কভার হয়ে যাবে, বাট বেসিক জানা না থাকলে এখানে শুধু একটা টাইপের একটা বা দেড়টা কোশ্চেন সলভ হবে, সবগুলা কভার হবে না কিন্তু, ঠিক আছে। সবগুলা কভার করতে গেলে তোমার বেসিক জেনে তারপরে সিকিউ সলভ করতে হয়। তো এই ক্লাসটা 1-1.5 ঘন্টায় আসলে কোনো টিচারই কভার করতে পারবে না, আমিও পারবো না। পরীক্ষার আগে এই ক্লাসটা দেওয়ার রিজন হইতেছে পরীক্ষার হলে যেন তুমি পারফর্ম করে আসতে পারো। তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের উপর এই ক্লাসটা করো, শুরু থেকে শেষ পর্যন্ত করো। করলে সিকিউ সলভে তুমি প্রো হয়ে যাবে ইনশাল্লাহ। চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো আমরা যশোর বোর্ড 25-এর এই প্রশ্নটা একটু দেখি। এই প্রশ্নটা দেখলে বুঝতে পারবা, ওয়াই অক্ষ বরাবর আমাদের স্ফুটনাঙ্ক দেয়া আছে, এক্স অক্ষ বরাবর আমাদের বলছে কেন্দ্রীয় মৌলের পারমাণবিক সংখ্যা দেয়া আছে। তো কেন্দ্রীয় মৌলের পারমাণবিক সংখ্যা একটা হচ্ছে 7 দেয়া, তার মানে এই যৌগটা হচ্ছে 7 দেয়া। 7 মানে কি? 7 মানে হচ্ছে নাইট্রোজেন। এখানে দেখো 15 দেয়া, 15 মানে ফসফরাস। এখানে দেখো 33 দেয়া, 33 মানে হচ্ছে আর্সেনিক। তার মানে এই যৌগটা হচ্ছে NH3 অ্যামোনিয়া, এই যৌগটা হচ্ছে PH3 ফসফিন, এই যৌগটা হচ্ছে AsH3 মানে আর্সেনিক হাইড্রাইড যেটা আছে এটা। তো আমাদের তিনটা যৌগ দেয়া আছে। এবার আমাদের বলছে উদ্দীপকের XH3 অপেক্ষা NH3 এর বন্ধন কোণ ছোট কেন? তো আমাদের XH3 প্রথমে তুমি লিখবা যে উদ্দীপক অনুসারে XH3 একটু বাড়ায় বাড়ায় লিখবা। আমি তোমার হচ্ছে যেহেতু কম জায়গায় লিখবো, এই জন্য আমি মুখে অনেক কিছু বলবো, লিখবো কম। তো লিখবা যে উদ্দীপক অনুসারে XH3 is equals to NH3 এবং খেয়াল করো YH3 is equals to হচ্ছে PH3। এখন বলা হচ্ছে যে XH3 এর বন্ধন কোণ, তার মানে হচ্ছে XH3 এর বন্ধন কোণ অপেক্ষা YH3 এর বন্ধন কোণ ছোট, মানে PH3 এর বন্ধন কোণ, PH3 এর বন্ধন কোণ তোমার হচ্ছে NH3 অপেক্ষা কম, NH3 অপেক্ষা কম। এইটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এখন খেয়াল করো, এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, প্রথম কথা আমরা অ্যামোনিয়াতে আসি। অ্যামোনিয়ার বেসিক স্ট্রাকচার যদি আমি দেখি, অ্যামোনিয়াতে উপরে একজোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, আর অ্যামোনিয়ার এই দিক বরাবর একটা হাইড্রোজেন আছে, এদিক বরাবর একটা হাইড্রোজেন আছে, এদিক বরাবর একটা হাইড্রোজেন আছে। তো এটা হচ্ছে অ্যামোনিয়ার বেসিক স্ট্রাকচার। অ্যামোনিয়ার নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে যে তোমার হচ্ছে 5টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, আরেকটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, আরেকটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, মানে বন্ড করে, আর এক জোড়া ইলেকট্রন লন পেয়ার আকারে থাকে। তাহলে 3টা বন্ড পেয়ার, একটা লন পেয়ার। তো আমি যদি এই অ্যামোনিয়ার শঙ্করায়ন বের করতে চাই, তো শঙ্করায়ন বের করতে গেলে আমার স্টেরিক নাম্বার কনসেপ্ট ওয়াইজ স্টেরিক নাম্বার বের করতে হবে। তো স্টেরিক নাম্বার ইকুয়াল টু, দেখো একটা দুইটা তিনটা, তিনটা সিগমা আর এক জোড়া লন পেয়ার, টোটাল মিলে 4 আসবে। টোটাল মিলে 4 আসলে এই NH3 এর শঙ্করায়ন হবে হচ্ছে sp3। আচ্ছা, আমরা জানি কোন জায়গায় যদি শঙ্করায়ন sp3 হয় তখন তার বন্ধন কোণ হয় হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এখানে যেহেতু এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, লন পেয়ার ইলেকট্রন থাকার কারণে লন পেয়ার বন্ড পেয়ার একটা বিকর্ষণ বল কাজ করবে। এই জায়গায় লন পেয়ারের সাথে এটা হচ্ছে আমার লন পেয়ার আছে, এখানে হচ্ছে বন্ড পেয়ার, লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল কাজ করবে। লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল কাজ করার ফলে এই জায়গাতে আমাদের বন্ধন কোণ কমে যে
লন পেয়ার, পরের লাইনে লিখবা যে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বলের কারণে বন্ধন কোণ কমে যে মাঝখানে 107 ডিগ্রি তৈরি হবে। কত ডিগ্রি তৈরি হবে? 107 ডিগ্রি তৈরি হবে। তাহলে অ্যামোনিয়ার জন্য এই জায়গাতে আমাদের বন্ধন কোণ কত তৈরি হচ্ছে? 107 ডিগ্রি। এবার খেয়াল করো, আমরা যখন pH 3 তে যাব, ফসফরাসের উপরে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, এখানে আমাদের হাইড্রোজেন, এখানে আমাদের হাইড্রোজেন, এখানে আমাদের হাইড্রোজেন আছে। এখানেও ভালো করে যদি তুমি খেয়াল করো, স্টেরিক নাম্বার তৈরি হবে 3টা হচ্ছে সিগমা, এক জোড়া লন পেয়ার, টোটাল মিলে 4 মানে sp3। তাহলে বন্ধন কোণ হওয়ার কথা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এখানেও আমার এক জোড়াই লন পেয়ার ইলেকট্রন আছে। ফলে এখানে আমার উপরে লন পেয়ার, এখানে বন্ড পেয়ার, লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল কাজ করবে। এখন আগে যখন আমি নাইট্রোজেন নিছিলাম, নাইট্রোজেনের আকার ছোট ছিল। নাইট্রোজেনের আকার ছোট হওয়ায় এখানে ফাঁকা ডি অরবিটাল ছিল না। বাট যখন আমি ফসফরাস যাচ্ছি, ফসফরাস যখন কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করতেছে, ফসফরাস কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করলে প্রথমে আমার নিয়নের ইলেকট্রন বিন্যাস হয়, তারপরে আমার দেখো 3s2 যায়, তাহলে নিয়নের 10টা, নিয়নের 10টা, 3s2 12টা, এরপরে খেয়াল করলে দেখবা 3p3 আসে। তার মানে কত? 3p3 হলে 15টা আসতেছে ফসফরাসের। এরপরে ভালো করে খেয়াল করলে বা 3d হয়। এই যে 3d অরবিটাল ফাঁকা থাকে। ফাঁকা 3d অরবিটাল থাকার কারণে উপরের লন পেয়ার এবং বন্ড পেয়ারের যে বিকর্ষণ বল, এই বিকর্ষণ বলে বন্ধন কোণ অতিরিক্ত সংকুচিত হয়। তাহলে এখানে তুমি একটু লিখবা যে এখানে আমাদের তোমার ঘটনা কি ঘটতেছে, যে ফাঁকা 3d অরবিটাল থাকার কারণে, ফাঁকা 3d অরবিটাল থাকার কারণে, অরবিটাল থাকার কারণে তোমার হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল বেশি কার্যকরী, বেশি কার্যকর। ফলে এখানে আমাদের মাঝখানের যে কোণ, এটা 98 ডিগ্রিতে চলে আসতেছে। মাঝখানের যে কোণ, এটা কত ডিগ্রিতে চলে আসতেছে? এটা 90 ডিগ্রিতে চলে আসতেছে। যে তুমি লাস্ট লাইনে লিখে দিবা যে pH3 এর বন্ধন কোণ হচ্ছে 98 ডিগ্রি আর NH3 এর বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি। ফলে আমরা লাস্টে যে বলতে পারবো pH3 এর বন্ধন কোণ NH3 অপেক্ষা কম। কারণ কি? pH3 তে আমরা বন্ধন কোণ পাচ্ছি হচ্ছে 98 ডিগ্রি, আর NH3 তে আমরা কত পাচ্ছি? NH3 তে আমরা পাইতেছি হচ্ছে 107 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কারণ। তাহলে মেইন কারণ হইতেছে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে আমাদের লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল বেশি হয়, কোণ কমে যায়, বন্ধন কোণ কমে যায়। ঠিক আছে? তো রিজনগুলো আমি মুখে মুখে বললাম, মেইন কি কি পয়েন্টগুলো বলছি। জায়গা আমাদের কম, এত কম জায়গায় তোমরা অনেক লিখতে পারবো না, এগুলো সব লিখিত প্রশ্ন। সো এখানে তোমার মেইন কাহিনী কি, উদ্দীপক আগে বুঝতে হবে। আগে আমাদের মৌলগুলো আইডেন্টিফাই করতে হবে, করে যৌগগুলো আইডেন্টিফাই করতে হবে, দেন আমাদের বেসিকে আসতে হবে যে কোনটার বেসিক কি। এখানে কি কি বেসিক লাগছে? শঙ্করায়নের বেসিক লাগছে, ভ্যাসপাত থিওরির বেসিক লাগছে, বন্ধন কোণের পরিবর্তন, শঙ্করায়ন এবং ভ্যাসপাত থিওরি, এই দুইটার বেসিক জানার পরে তারপরে আমাদের আবার 3d অরবিটাল থাকলে অতিরিক্ত সংকুচিত হয়, এই ব্যাপারটা জানা লাগছে। এতগুলো জিনিসপত্র বোঝার পরে তারপরে আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারছি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা চলে গেল। এবার আসো, এখান থেকে আমাদের 2 নাম্বার ঘয়ের যে প্রশ্নটা আছে এটা একটু দেখার চেষ্টা করি। বলছে উদ্দীপকের লেখচিত্রের যৌগগুলোর অবস্থান ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। অবস্থান ভিন্নতা মানে কি? খেয়াল করে দেখো, যখন আমরা NH3 নিছি অ্যামোনিয়া, তখন আমাদের মানে গলন স্ফুটনাঙ্ক অনেক বেশি, অনেক হাই। তারপরে দেখো যখন আমরা pH3 নিছি, তখন আমাদের স্ফুটনাঙ্ক অনেক কমে গেছে। যখন আমরা AsH3 নিছি, তখন আমাদের স্ফুটনাঙ্ক একটু বেড়ে গেছে। তাহলে উদ্দীপক অনুসারে স্ফুটনাঙ্কের ক্রম, উদ্দীপক অনুসারে, ঠিক আছে, অনুসারে, তো তুমি এখানে লিখবা উদ্দীপক অনুসারে স্ফুটনাঙ্কের ক্রম, কথাটা লিখবা। সো স্ফুটনাঙ্কের ক্রম যদি তুমি দেখো, সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক হচ্ছে NH3 এর, তার চেয়ে কম কে? তার চেয়ে কম হচ্ছে আর্সেনিকের হাইড্রাইড যেটা সেটা, তার চেয়ে কম হচ্ছে ফসফিন। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক অনুসারে উদ্দীপকের ক্রম। উদ্দীপকের ক্রমে আমরা NH3 অ্যামোনিয়ার সবচেয়ে বেশি পাচ্ছি, তারপরে দেখো আর্সেনিক হাইড্রাইডের পাচ্ছি, তারপরে ফসফিনের পাচ্ছি। বাট নর্মালি যখনই আমরা এই নাইট্রোজেন, তারপরে ফসফরাস, আর্সেনিক এগুলা নিয়ে কাজ করবো, এগুলাকে বলা হচ্ছে গ্রুপ 15 এর মৌল। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক গ্রুপ 15 এর মৌল না? দেখো 15 এর মৌলের যখন আমি হাইড্রাইড বানাবো, হাইড্রাইড 15 এর মৌলের হাইড্রাইড,
15 মোলের হাইড্রাইডের স্ফুটনাঙ্ক বেসিক্যালি ডিপেন্ড করে হইতেছে পারমাণবিক ভরের উপর বা তোমার হচ্ছে যে পারমাণবিক ভর যত বেশি হবে স্ফুটনাঙ্ক তত বাড়বে। তার মানে পারমাণবিক ভর সবচেয়ে কম কার? সবচেয়ে কম হচ্ছে অ্যামোনিয়ার, ঠিক আছে? স্ফুটনাঙ্ক ডিপেন্ড করে পারমাণবিক ভরের উপর, ঠিক আছে? পারমাণবিক ভর এটার উপর ডিপেন্ড করে। পারমাণবিক ভর সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে আর্সেনিক হাইড্রাইডের। তাহলে আর্সেনিক হাইড্রাইডের সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। এর চেয়ে কম হওয়ার কথা ছিল কার? ফসফিনের। তার চেয়ে কম হওয়ার কথা ছিল কার? দেখো এর চেয়ে কম হওয়ার কথা ছিল হচ্ছে অ্যামোনিয়ার। বাট সমস্যা হইতেছে এখানে, ব্যতিক্রম ঘটতেছে অ্যামোনিয়ার জন্য। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। অনেক বেশি। সো নাইট্রোজেনের আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড তৈরি করে। যখন এই নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড তৈরি করে তখন অ্যামোনিয়ার একটা থাকে না, অ্যামোনিয়া অনেকগুলা একসাথে চলে আসে। অ্যামোনিয়া যখন একটা থাকে না, অনেক অ্যামোনিয়া একত্রিত হয়ে যায়, অনেক অ্যামোনিয়া পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে। তখন যখন আমি বাইরে থেকে তাপ দিয়ে বন্ধনগুলো ভাঙতে যাব, তখন অ্যামোনিয়া এর বন্ধন ভাঙার জন্য আমার বেশি তাপের প্রয়োজন হবে, ফলে এর স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। ফলে দেখা যাবে এই অ্যামোনিয়া এই জায়গায় না থেকে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়ে যাবে। তখন আমরা সামনে দিতে বাধ্য হব। তখন দেখা যাবে সবচেয়ে বেশি হবে অ্যামোনিয়া, তার চেয়ে কম হবে আর্সেনিক হাইড্রাইড, তার চেয়ে কম হবে হচ্ছে PaH3। তাহলে দেখো সবচেয়ে বেশি এই জায়গা থেকে, এটা হওয়ার কথা ছিল এই জায়গায়, বাট চলে যাচ্ছে কোথায়? এই জায়গায়। তাহলে সবচেয়ে বেশি কি অ্যামোনিয়া, তার চেয়ে কম হচ্ছে আর্সেনিক হাইড্রাইড, তার চেয়ে কম হচ্ছে PaH3। তাহলে উদ্দীপকের লেখচিত্রের অবস্থান মানে স্ফুটনাঙ্কের ব্যতিক্রম হওয়ার রিজন কি? নর্মালি আমাদের সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল আর্সেনিক হাইড্রাইড, তারপরে ফসফিন, তারপরে অ্যামোনিয়া। কিন্তু অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এখানে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়, ফলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ফলে কি হয়? স্ফুটনাঙ্ক বেশি হয়। ফলে এর স্ফুটনাঙ্ক বেশি হয়। যখন এর স্ফুটনাঙ্ক বেশি হয় তখন দেখা যাচ্ছে যেটা বাকিদের চেয়ে বেশি হয়ে যায়। বাকিদের চেয়ে বেশি হয়ে গেলে আমার ফসফিনের চেয়ে আর্সেনিক হাইড্রাইড বেশি, আর্সেনিক হাইড্রাইডের চেয়ে অ্যামোনিয়া বেশি। তাহলে আমরা এই রিজনগুলো বুঝতে পারলে আমরা এটা সুন্দর মতো গুছায় লিখতে পারবো। তাহলে আমাদের প্রথম সিকিউ ডান। মোটামুটি 10 মিনিটে আমরা প্রথম সিকিউ করে ফেলছি। এবার আসো আমরা দ্বিতীয় সিকিউতে যাই। এখানে আমাদের দেখো একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপক না বুঝলে আমরা পারবো না কিছু। উদ্দীপকে দেখো পি যৌগের ক্ষেত্রে n-1 করা, কিউতে n-1 করা, আরতে n-1 করা। n এর ক্ষেত্রে দেখো n = 4 আছে। 4 যদি থাকে তাহলে দেখো এই যৌগে এখানে আমরা n-1 4-1 মানে 3d পাচ্ছি। 3d1 3d6 3d10 3d10 মানে আগে আমার আছে হচ্ছে আর্গনের 18। তাহলে 18 খেয়াল করো, 18 আর 2 20 আর 1 21 21 মানে এই যৌগটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। 18 আর 2 20 আর 6 26 তার মানে কি এটা হচ্ছে আয়রন। 18 আর 2 20 আর 10 30 30 মানে এটা হচ্ছে আমার জিঙ্ক। তাহলে পি হচ্ছে স্ক্যান্ডিয়াম, কিউ হচ্ছে আয়রন, আর হচ্ছে আমার জিঙ্ক। আমাদের প্রথমে উদ্দীপক দেখেই বুঝে ফেলতে হবে কোনটা কি এটা আমাদের উদ্দীপক দেখে বুঝে ফেলতে হবে। পরে যখন আমরা সলভ করব, মানে ধরো যখন আমি সলভ করতেছি তখন আমার প্রশ্ন দেখে বলতেছে উদ্দীপকে পি এবং আর দ্বারা গঠিত যৌগ বর্ণহীন, তখন আমি আলাদাভাবে পি নির্ণয় করা শিখব। যে এখানে আমাদের পি যৌগ ইজ ইকুয়ালস টু 4-1 3d1, তারপরে তোমার হচ্ছে এই 4-1 d1, তারপর হচ্ছে 4s2 d1 4s2। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমাদের 3d1 4s2 আসতেছে। 3d1 4s2 দ্যাট মিনস হচ্ছে স্ক্যান্ডিয়াম। এই যে স্ক্যান্ডিয়াম আমরা বের করলাম, এটা আমরা বের প্রশ্নের মধ্যে করব, বাট উদ্দীপক দেখার সাথে সাথে তুমি আগে বের করা শিখবা। উদ্দীপক দেখার সাথে সাথে আগে বের করছো, প্রশ্নের মধ্যে লিখছো, এবার তুমি আরও লিখবা। তাহলে r ইজ ইকুয়ালস টু আমার কি আসতেছে 4-1, d তে আসতেছে 10, ns তে আসতেছে 2। তাহলে ক্যালকুলেশন করলে
3d10 4s2, দ্যাট মিনস আমাদের জিঙ্ক। তাহলে দেখো একটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম, আরেকটা হচ্ছে আমাদের জিঙ্ক। এবার বলছে এই জায়গায় পি হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম, আর হচ্ছে আমাদের জিঙ্ক। স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক দ্বারা গঠিত যৌগ বর্ণহীন। তো দেখো যারা অবস্থানন্তর নয় তারা বর্ণহীন, অবস্থানন্তর মৌল হচ্ছে রঙিন, আর যারা অবস্থানন্তর নয় তারা হচ্ছে বর্ণহীন। এখন আমাদের যেটা করা লাগবে, এই যে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করা লাগবে। তো স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+ আয়ন হয়। স্ক্যান্ডিয়াম 3+ আয়ন যখন আমি করব তখন আর্গনে 18 3d0 4s0 এটা আসবে। কেন? তিনটা ইলেকট্রন, 4s থেকে দুইটা গেছে, 3d থেকে একটা গেছে। তো যেহেতু এখানে 3d তে 0 আসছে, তাহলে হচ্ছে স্ক্যান্ডিয়াম অবস্থানন্তর নয়। অবস্থানন্তর না হওয়া মানে কি? অবস্থানন্তর না হওয়া মানে হচ্ছে বর্ণহীন। শেষ। এবার সেম ভাবে আমি যদি জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের সুস্থিত আয়ন জিঙ্ক 2+ করি, তাহলে দেখো আর্গনের 18 3d তে 10 4s এ 0, তাহলে এখানে আমারও 3d তে 10 আসতেছে। 3d তে 10 আসা মানে 3d অরবিটালে 10টা ইলেকট্রন আছে। 10টা ইলেকট্রন থাকলেও এটা অবস্থানন্তর নয়, কারণ অবস্থানন্তর মৌলের শর্তটা একটু লিখে দিবা এর মাঝখানে। অবস্থানন্তর মৌলের শর্ত হচ্ছে ডি অরবিটালে 1 থেকে 9টা যদি ইলেকট্রন থাকে সেটা হচ্ছে অবস্থানন্তর। ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন, এটা হচ্ছে অবস্থানন্তর। তাহলে দেখো উদ্দীপকের পি যৌগে একটা হচ্ছে স্ক্যান্ডিয়াম আর একটা হচ্ছে জিঙ্ক, এই দুইটা যৌগই বর্ণহীন। কেন? কারণ এর ডি অরবিটালে 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন নাই। একটা হচ্ছে d0 আছে আর একটা হচ্ছে d10 আছে। d0 আর d10 থাকলে তারা হচ্ছে অবস্থানন্তর নয়। তাহলে প্রথমে তুমি আইডেন্টিফাই করবা, যৌগ আইডেন্টিফাই করার জন্য, সুন্দর করে আইডেন্টিফাই করার জন্য 1 মার্ক পাবা। এরপরে অবস্থানন্তর যৌগ বর্ণযুক্ত বা রঙিন, আর অবস্থানন্তর নয় যারা তারা হচ্ছে বর্ণহীন, এটা লেখার জন্য 1 মার্ক পাবা। এরপর স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন এবং জিঙ্কের সুস্থিত আয়ন দেখায় এইগুলাকে তুমি এই যে বর্ণহীন লেখা, এটার জন্য তুমি আরেক পাবা। এই টোটাল 3টা প্রশ্নে তুমি 3 মার্ক পাবা। সো আশা করি এই টোটাল সিকিউটা কিভাবে সলভ করতে হবে, কিভাবে লিখতে হবে তোমাকে আমি বোঝাইতে পারছি। আচ্ছা, এবার আসো এই জায়গায় দেখাই। এখানে আমাদের বলছে কিউ মানে আমরা দেখছিলাম আয়রন। তো আমরা একটু আগে কিউ আইডেন্টিফাই করব। কিউ ইজ ইকুয়ালস টু আমাদের এখানে 4 - 1। আমাদের এখানে দেখো ডি তে 6 আছে, তারপর হচ্ছে 4s2 আছে। ক্যালকুলেশন করলে 3d6 এবং 4s2 আসে। 3d6 4s2 মানে হচ্ছে আমাদের আয়রন। এবার খেয়াল করো এখানে আমাদের কিউ CN6 3- এটাকে বলতেছি আমরা প্যারাম্যাগনেটিক। তো কিউ এর জায়গায় যদি আমরা আয়রন বসাই, তাহলে আয়রন CN6, তারপরে দেখো এই টোটালটার উপরে 3- এটা কি? এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, সেটা প্রুফ করতে হবে। তো প্যারাম্যাগনেটিক প্রুফ করার জন্য এই টোটাল জটিল যৌগ যেটা আছে এটার স্ট্রাকচারে যাইতে হবে। তো প্রথমে এই স্ট্রাকচারে যাইতে গেলে আয়রনের জারণ অবস্থা কি সেটা দেখতে হবে। তা আয়রনের জারণ অবস্থা বের করার জন্য আমরা প্রথমে আয়রনকে X ধরে নিব। আরো অনেক কথা লিখবা, বাট আমরা এখানে শুধুমাত্র স্ট্রাকচারগুলো বলতেছি এবং মুখে মুখে বলে দিব। তো প্রথমে তুমি কি করবা? আয়রনকে আইডেন্টিফাই করবা, তারপরে এই যৌগটাতে আয়রন বসাবা, দিয়ে বলবা এটা প্যারাম্যাগনেটিক, তা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা প্রথমে আয়রনের জারণ অবস্থা দেখব। আয়রনের জারণ অবস্থা যদি আমরা X ধরি, ঠিক আছে, আয়রনের জারণ অবস্থা যদি আমরা X ধরি, X ধরলে সায়ানাইডের জন্য -1, কয়টা সায়ানাইড? 6টা। এই সাইডে যে -3 আসবে। ক্যালকুলেশন করলে x ইজ ইকুয়ালস টু +3 আসবে। তার মানে আমাদের আয়রন 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আয়রন 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস করলে আর্গনের 18 আসে, 3d এবং 4s আসে। খেয়াল করো আয়রন 3+ আয়ন ইলেকট্রন বিন্যাস যখন করব, 4s এর 2টা ইলেকট্রনই চলে যাবে। 3d থেকে যদি ইলেকট্রন যায়, 3d থেকে একটা ইলেকট্রন গেলেই আমি 3টা ইলেকট্রন ছাড়তে পারবো। 3d তে আমার ইলেকট্রন ছিল 6টা, একটা চলে গেলে এখানে 5টা থাকবে। তার মানে এখানে আমাদের আয়রনের জন্য যে ডি অরবিটাল থাকবে, এই ডি অরবিটালে আমাদের ইলেকট্রন থাকবে টোটাল হচ্ছে 5টা। এই ডি অরবিটাল ইলেকট্রন কয়টা থাকবে? টোটাল হচ্ছে 5টা। এবং 4s খালি থাকবে, আমার 4s খালি থাকবে। এদিকে আমার 4p যেটা আছে সেগুলা খালি থাকবে। এখন দেখো আমাদের এখানে সায়ানাইড লিগ্যান্ড কয়টা আসতেছে? 6টা লিগ্যান্ড আসতেছে। সায়ানাইড লিগ্যান্ড হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ড হইলে এই 5টা ইলেকট্রনকে লন পেয়ার থেকে বন্ড পেয়ারে রূপান্তর করতে পারে।
তো আগে 5টা ইলেকট্রন 5টা ঘরে ছিল, এখন কি এরা জোড়বদ্ধ অবস্থায় থাকবে। জোড়বদ্ধ অবস্থায় থাকলে এক জোড় দুই জোড় আর একটা সিঙ্গেল ইলেকট্রন, টোটাল 5টা ইলেকট্রন বসাই দিছি। এবার এখানে বসবে সায়ানাইড, এখানে বসবে সায়ানাইড, এখানে বসবে সায়ানাইড, মানে এখানে সায়ানাইড লন পেয়ার দিবে, এখানে সায়ানাইড লন পেয়ার দিবে, এখানে সায়ানাইড লন পেয়ার দিবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। একটা দুইটা তিনটা গেল, 4টা 5টা 6টা, এই হচ্ছে আমার সায়ানাইড ফুল গঠন হয়ে গেল। এইবার খেয়াল করো টোটাল স্ট্রাকচার যদি আমি দেখি, 3D অরবিটাল যেটা আছে, 3D অরবিটালে একটা লন পেয়ার ইলেকট্রন আছে। লন পেয়ার ইলেকট্রন যদি একটা থাকে তখন সে প্যারাম্যাগনেটিক হয়। তো যেহেতু টোটাল আয়রনের জারণ সংখ্যা দেখে তারপরে তার ইলেকট্রন বিন্যাস করে শক্তিশালী লিগ্যান্ড দিয়ে আমরা হচ্ছে 3D অরবিটালের ইলেকট্রনগুলোকে পেয়ার্ড করার পর একটা লন পেয়ার ইলেকট্রন পাচ্ছি, তাহলে এই লন পেয়ার ইলেকট্রনের কারণে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আমরা জানি 3D অরবিটালে লন পেয়ার ইলেকট্রন থাকলে সে প্যারাম্যাগনেটিক হয়, আর বন্ড পেয়ার ইলেকট্রন থাকলে সে হচ্ছে ডায়াম্যাগনেটিক হয়, ঠিক আছে। আর আয়রন, কোবাল্ট, নিকেলের একটা স্পেসিফিক অবস্থা আছে, সেগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক। আমাদের ফেরোম্যাগনেটিক নিয়ে কথা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই জটিল যৌগের ক্ষেত্রে সে প্যারা নাকি ডায়া এটা আমাদের বিবেচনা করতে হয়। তাহলে এটা আমরা পাইলাম কি এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আচ্ছা, সুন্দর মতো বুঝলাম। এবার দেখো আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে FeCN6, এই টোটালটার উপরে 4- হলে এইটা ডায়াম্যাগনেটিক কিনা এটা বিবেচনা করতে হবে। এটা ডায়াম্যাগনেটিক কিনা এটা বিবেচনা করতে গেলে আয়রনের জারণ অবস্থা আগে দেখতে হবে। তো জারণ অবস্থা দেখতে গেলে সায়ানাইডের -6, টোটাল 6টা সায়ানাইড, এই সাইডে -4, ক্যালকুলেশন করলে x = +2 আসে। তার মানে আয়রন 2+ কে আমাদের বিবেচনা করতে হয়। আয়রন 2+ কে বিবেচনা করলে আর্গনের 18টা, তারপরে দেখো 3D, এরপর আসে হচ্ছে 4s। তো নর্মালি আমার 3D তে 6টা ছিল, 4s এ 2টা ছিল, 2টা ইলেকট্রন চলে গেলে এখানে 4s 0 হয়ে যায়। তার মানে আমাদের শুধু 3D তে 6টা ইলেকট্রন থাকে। কয়টা থাকে? শুধু 3D তে 6টা ইলেকট্রন থাকে। তো শুধু 3D তে যদি আমার 6টা ইলেকট্রন থাকে, নর্মালি 6টা ইলেকট্রন আমাদের কিভাবে থাকার কথা? 1 2 3 4 5, এখানে একটা 6। বাট যখন সায়ানাইড শক্তিশালী লিগ্যান্ড এসে এখানে অ্যাটাক করবে, শক্তিশালী লিগ্যান্ড এসে যখন আমার এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করলে 6টা ইলেকট্রন বন্ড পেয়ার হয়ে যাবে। প্রথমে 2টা, তারপরে 2টা, তারপরে 2টা, 6টা ইলেকট্রন বন্ড পেয়ার হয়ে যাবে। বন্ড পেয়ার হয়ে যাওয়ার পর বাকি যে অরবিটালগুলো থাকবে, এই অরবিটালগুলোর এখানে একটা সায়ানাইড বসবে, এখানে একটা সায়ানাইড, মানে সন্নিবেশ বন্ধন গঠন করবে। এখানে একটা সায়ানাইড এসে সন্নিবেশ বন্ধন গঠন, এখানে একটা সন্নিবেশ বন্ধন গঠন, এখানে একটা সন্নিবেশ বন্ধন গঠন, এখানে একটা সন্নিবেশ বন্ধন গঠন। তাহলে আমরা দেখতে পাবো 3D অরবিটালে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, সব বন্ড পেয়ার বা সব যুগ্ম অবস্থায় আছে। যুগ্ম অবস্থায় থাকলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এই পর্যন্ত দেখায় তারপরে তোমাকে ডিসিশন দিতে হবে যে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আমি একদম কোর স্ট্রাকচারগুলো দেখাইছি, অতিরিক্ত লেখা কিছু লিখি নাই, কারণ আমরা সময়ের মধ্যে শেষ করব, কম সময়ে দেখাবো, অতিরিক্ত লেখা কিছু লিখি নাই। তাহলে বুঝতে পারছো আমাদের বইতেই আছে, কিন্তু বইতেই সেম জিনিস। FeCN6 এর যেই ইয়া আছে, একটা হচ্ছে জারণ সংখ্যা 2 এর জন্য, জারণ সংখ্যা 3 এর জন্য, এই সেম দুইটা ইয়া হাজারি স্যারের বইতেই দেখানো আছে। জাস্ট এখানে তোমার প্রশ্নের মধ্যে এক্সট্রা কি দিয়ে রাখছে, এক্সট্রা ফ্যাক্টর হচ্ছে আয়রনকে সরাসরি না দেখায় কিউ এর মাধ্যমে দিয়ে রাখছে। আগে কিউ আইডেন্টিফাই করতে হবে, তারপরে ওই সেম জিনিস তোমাকে ব্যাখ্যা করতে হবে। সো বইয়ে যে ব্যাখ্যাগুলো আছে লাইন বাই লাইন ব্যাখ্যাগুলো শিখবা। পরীক্ষার হলে তুমি লেখার জন্য টাইম পাবো হচ্ছে 30 মিনিট, একদম মনের মাধুরী মিশায় সুন্দর করে ধাপে ধাপে লিখবা। এখানে আমার জায়গা কম, লেখার টাইম কম, আমি 10 মিনিটের মধ্যে সবগুলো সলভ করাই ফেলবো, এই জন্য আমি কম দেখাচ্ছি। বাট তুমি কি করবা, পরীক্ষার হলে একদম মনের মাধুরী মিশায় লিখবা সুন্দর করে। কারণ কি 30 মিনিট সময় পাবা, এমন সুন্দর করে লিখবা যেন মার্ক সে কম না দিতে পারে। ঠিক আছে, যে কথাগুলো বইতে আসো ওই কথাগুলো তুমি সুন্দর মতো প্র্যাকটিস করবে, ওগুলাই লিখে দিয়ে আসবা। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার আসো আমাদের পরেরটা দেখি। পরে আমাদের 3 নাম্বার সিকিউ দেখো। 3 নাম্বার সিকিউ বলতেছে এখানে আমাদের এক্স অক্ষ বরাবর পারমাণবিক ক্রমাঙ্ক আছে। পারমাণবিক ক্রমাঙ্ক মানে কি? পারমাণবিক ক্রমাঙ্ক মানে হচ্ছে যে ওই যে পারমাণবিক সংখ্যা পরপর থাকবে, সবগুলা পরপর হবে। ওয়াই অক্ষ বরাবর গলনাঙ্ক দেয়া আছে এবং বলে দেয়া আছে তৃতীয় পর্যায়ের মৌল। আমরা জানি তৃতীয় পর্যায়ে কে থাকে? তৃতীয় পর্যায়ে আমাদের সোডিয়াম দিয়ে শুরু হয়, সোডিয়ামের পর কে ম্যাগনেসিয়াম, তারপরে কে অ্যালুমিনিয়াম। তাহলে এগুলো পরপর থাকে না? তাহলে এগুলো হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। তার মানে প্রথম যে যৌগ এ হচ্ছে আমাদের সোডিয়াম, বি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, সি হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, তাই না? ডি হচ্ছে আমাদের সিলিকন, ই হচ্ছে আমাদের ফসফরাস, এফ হচ্ছে আমাদের সালফার, জি হচ্ছে আমাদের সালফারের পর কে ক্লোরিন, তারপরে আই হচ্ছে আমাদের ক্লোরিনের পর কে আর্গন, আর্গন হচ্ছে 18।
এই হচ্ছে আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে চলে গেলাম। তাহলে আমরা বুঝতে পারছি টোটাল জিনিসটা কি। ওকে, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 পর্যন্ত চলে গেছে। এবার আমার এখানে স্পেসিফিক ভাবে বলছে Cg3। Cg3 মানে কি? এই জায়গা অনুসারে C is equals to অ্যালুমিনিয়াম, C is equals to অ্যালুমিনিয়াম, আর G is equals to আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন। তাহলে Cg3 মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, পাইলাম। আরেকটা বলছে Bg3, তো B is equals to আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ম্যাগনেসিয়াম। তো Bg3 না, Bg2 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার বলছে এই দুইটার Cg3 যৌগটি Bg2 অপেক্ষা অধিক সমযোজী। তো অধিক সমযোজী কথাটা মানেই আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাজানের নীতি তোমার অ্যাপ্লাই হবে। তো এখানে তুমি কমন আয়ন যদি বাদ দাও তাহলে দেখবা একটা পাবা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়ন, আর একটা পাবা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন। এবার তুমি এখানে একটা লাইন লিখবা যে ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের চার্জ যত বেশি সে তত বেশি সমযোজী, বা ক্যাটায়নের আকার যত ছোট সে তত বেশি সমযোজী। এবার তুমি এই কথাগুলো লেখার পরে লিখবা যে অ্যালুমিনিয়াম 3+ আয়নের চার্জ বেশি, তাহলে অ্যালুমিনিয়াম বেশি সমযোজী। তাহলে এটা কিসের অনুসারে? ডেফিনেটলি ফাজানের রুলস অনুসারে একদম ডিটেল লিখবা যে আমরা জানি ফাজানের নিয়ম অনুসারে ক্যাটায়নের চার্জ যত বেশি হয় তত বেশি সমযোজী হয়, বা ক্যাটায়নের আকার যত ছোট হয় তত বেশি সমযোজী হয়। তো ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আকার ছোট, তার মানে ম্যাগনেসিয়ামের আকার বড়, অ্যালুমিনিয়ামের আকার ছোট। এটা হচ্ছে আকারের দিক দিয়ে। তাহলে অ্যালুমিনিয়াম অধিক সমযোজী। অ্যালুমিনিয়াম অধিক সমযোজী। তো অ্যালুমিনিয়াম অধিক সমযোজী হলে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য কম বা আয়নিক বৈশিষ্ট্য বেশি। এই কথাগুলো ফাজানের নীতি অনুসারে সুন্দর মতো গুছায় লিখতে হবে। তাহলে দেখো এখানে তুমি কিন্তু সব জানো অলরেডি। তুমি যখন ফাজানের নীতি শিখছো সেখানে অলরেডি সবকিছু শিখছো, সবকিছু জানো। জানার পরে এখানে তোমার বুঝতে অসুবিধা কি হবে? বুঝতে অসুবিধা হচ্ছে এই উদ্দীপকে তুমি কি করবা? উদ্দীপকে ভালো করে দেখবা এ বি সি ডি ই এফ জি এইচ এই এরকম ছক দেখে তোমার মাথা ঘুরে যাচ্ছে, আরে এটা কি? এইটা যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে তুমি দেখবা প্রশ্ন পাচ্তেছো, সিম্পল। আচ্ছা, পরে আসো ঘ নম্বরে দেখি। ঘ নম্বর বলতেছে ডিইএফ মৌলসমূহের গলনাঙ্ক পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। তো ডিইএফ একটু দেখি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এখানে আছে হচ্ছে আমার সিলিকন, তারপর আছে হচ্ছে আমার ফসফরাস, তারপর আছে হচ্ছে আমার সালফার। তো ডিইএফ এটাকে আগে চিহ্নিত করি। চিহ্নিত করার জন্য কিন্তু 1 মার্ক পাবা। তো ডি মানে হচ্ছে আমার সিলিকন, ই মানে হচ্ছে আমার ফসফরাস, তারপর এফ মানে হচ্ছে আমার সালফার। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা সিলিকন নিয়ে কথা বলবো। সিলিকন এই যৌগটা আরেকটা সিলিকনের সাথে সিলিকন বন্ড গঠন করতে পারে, এবং সিলিকনের 4টা হাতি এরকম খোলা থাকে। সিলিকন বন্ড গঠন করে ত্রিমাত্রিক বৃহৎ আকার, খেয়াল করো, ত্রিমাত্রিক বড় আকার জাল গঠন করে। আচ্ছা, সিলিকন দেখো অক্সিজেনের সাথে সিলিকন অক্সাইডের বৃহৎ অণু গঠন করতে পারে আমরা জানি, এবং এখানে বৃহৎ অণুর কেলাস গঠন করে, যার তোমার গলনাঙ্ক অনেক বেশি হয়। বন্ধনগুলো ভাঙতে আমাদের অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। ফলে দেখা যায় এই সিলিকনের বৃহৎ আকৃতির জালের জন্য সিলিকনের গলনাঙ্ক সবচেয়ে বেশি হয়। ভালো করে খেয়াল করলে দেখবা গলনাঙ্কের দিক দিয়ে এটা সিলিকনের গলনাঙ্ক সবচেয়ে বেশি না? সিলিকনের গলনাঙ্ক সবচেয়ে বেশি হওয়ার পিছনে রিজন হচ্ছে সিলিকনের বৃহৎ আকৃতির জাল গঠন করা। এরপরে দেখো ফসফরাস পি 4টা ফসফর একসাথে থেকে দেখো বিশুদ্ধ খেয়াল করো, বিশুদ্ধ সমযোজী শ্বেত ফসফর গঠন করে। এই যে বিশুদ্ধ সমযোজী শ্বেত ফসফর গঠন করে, এটা যেহেতু একদম বিশুদ্ধ সমযোজী, এর গলনাঙ্ক অনেক কম হয়। তুলনামূলক কার থেকে? সিলিকনের থেকে কম হয়, কারণ সিলিকন তো বৃহৎ আকৃতির ত্রিমাত্রিক জাল আকার গঠন করতেছে,
তাই না? বৃহৎ আকৃতির ত্রিমাত্রিক জাল গঠন করবে। বাট সেই তুলনায় ফসফরাস মাত্র 4টা একসাথে থাকবে এবং সমযোজী বন্ধন গঠন করবে, তাহলে এর গলনাঙ্ক কম হবে। আচ্ছা, এবার সালফারে যদি আসি, সালফার 8টা একসাথে থাকতে পারে, 8টা সালফার একত্রিত হয়ে একটা হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে এবং জাল আকৃতির হয়। এটাও হচ্ছে তোমার বিশুদ্ধ সমযোজী যৌগ গঠন করে, ঠিক আছে? বিশুদ্ধ সমযোজী যৌগ গঠন করে। এবার তুমি বলবা ভাই তাহলে ফসফরাস এবং সালফার এই দুইটার মধ্যে কার গলনাঙ্ক বেশি, এটা কিভাবে নির্ধারণ করব? খেয়াল করে দেখবা ফসফরাসের চেয়ে সালফারের আণবিক ভর বেশি। খেয়াল করো, আণবিক ভরের সাথে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের সম্পর্ক আছে। আণবিক ভর যত বেশি হবে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল তত বেশি হবে। ফলে আমরা দেখতে পাবো ফসফরাসের চেয়ে সালফারের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বেশি। কি হবে? ফসফরাসের চেয়ে সালফারের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বেশি। ফলে আমি পাচ্ছি কি, সবচেয়ে বেশি আমার গলনাঙ্ক সিলিকনের, এর চেয়ে কম কার? সালফারের, তার চেয়ে কম কার? ফসফরাসের। কারণ কি? সিলিকন হচ্ছে বড় অণু, সিলিকন হচ্ছে বড় অণু আকারে ধারণ করবে, তাই না? সালফার হচ্ছে S8, ফসফর হচ্ছে P4। তাহলে এইটা হচ্ছে বৃহৎ আকৃতির কেলাস জাল, এই জন্য এর গলনাঙ্ক অনেক বেশি। এইটা আর এইটা, এই দুইটার মধ্যে আমরা গলনাঙ্ক কার বেশি এটা ডিপেন্ড করাবো আণবিক ভরের উপর ডিপেন্ড করে এবং ভ্যান ডার ওয়াল ফোর্সের উপর ডিপেন্ড করে। এটার ভ্যান ডার ওয়াল ফোর্স বেশি, এটার ভ্যান ডার ওয়াল ফোর্স কম। তো এই জিনিসটা আমরা ক্রমান্বয়ে লিখতে পারলে এখান থেকে আমরা ফুল 4 মার্ক পেয়ে যাব। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। প্রথমে আমরা সিলিকনের জন্য একদম ডিটেল ব্যাখ্যা দিব। প্রথমে আমরা আইডেন্টিফাই করব, আইডেন্টিফাইয়ের জন্য 1 মার্ক, সিলিকনের ডিটেল ব্যাখ্যা 1 মার্ক, ফসফরাসের ডিটেল ব্যাখ্যা 1 মার্ক, তারপরে সালফারের ডিটেল ব্যাখ্যা 1 মার্ক। সো টোটাল মিলে দেখা যাচ্ছে আইডেন্টিফাইতে 1 মার্ক আর তিনটার জন্য 3 মার্ক, 4 মার্কের কোশ্চেন আমাদের বোঝা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসো 4 নাম্বার সিকিউতে আসি। 4 নাম্বার সিকিউতে আমরা যদি দেখি, আমাদের এখানে বলছে উদ্দীপক অনুসারে বি ও সি এর প্রথম আয়নীকরণ বিভবের মানের ভিন্নতা দেখাও। তার মানে আগে আমাদের উদ্দীপক দেখা লাগবে। উদ্দীপকে আমাদের এখানে কি আছে? 3s1 আছে না? তো আগে আমি এটা বের করি। আমরা যখনই এ বের করব 3s1 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করব। 1s2, 2s2, 2p6 10, 3s1 11, 11 মানে কি? দ্যাট ইজ সোডিয়াম, দ্যাট ইজ সোডিয়াম। দেখো যখনই আমি বি তে যাচ্ছি, এই সেম 1s2, 2s2, 2p6, 3s2 তে যাচ্ছি, দ্যাট মিন্স দ্যাট ইজ ম্যাগনেসিয়াম। ওকে, যখনই আমি সি তে যাচ্ছি, এই পর্যন্ত আসার পর 3s2, 3p1 আসা মানে দ্যাট ইজ অ্যালুমিনিয়াম। তাহলে দেখো এ মানে সোডিয়াম, বি মানে ম্যাগনেসিয়াম, সি মানে অ্যালুমিনিয়াম। এবার আমার বলছে বি আর সি এর প্রথম আয়নীকরণ শক্তির মানের ভিন্নতা দেখাও। তো এখানে আমরা বি আর সি যদি দেখি, বি আমার হচ্ছে ম্যাগনেসিয়াম, সি আমার হচ্ছে অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুইটার মধ্যে যদি আমরা তাকাই, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের সাথে কম্পেয়ার করলে ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম আসে, অর্থাৎ এটা পর্যায় সারণীর বাম থেকে ডানে যায়। পর্যায় সারণী কি বাম থেকে ডানে যায়? আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ বিভব বাড়ে। তাহলে লিখবা ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের দিকে গেলে পর্যায় সারণীর বাম থেকে ডানে যাওয়া। তো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ বিভব বাড়বে। তাহলে ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ বিভব বেশি হওয়ার কথা। ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ বিভব বেশি হওয়ার কথা, বেশি হবার কথা। কিন্তু এইটা স্পেসিফিকভাবে জিজ্ঞেস করার কারণ হইতেছে ব্যতিক্রম আছে। খেয়াল করো, অরবিটাল দুইটা কন্ডিশনে থাকতে পারে। অরবিটাল পূর্ণ, অর্ধপূর্ণ আর হচ্ছে অসম্পূর্ণ। পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় যদি থাকে, অরবিটাল পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় যদি থাকে, পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অরবিটাল সমূহ অধিক সুস্থিত। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক সুস্থিত। তো পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল যদি অধিক সুস্থিত হয়, ভালো করে মাথায় রাখবা, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল যদি অধিক সুস্থিত হয়, তাহলে এই সুস্থিত অরবিটাল থেকে ইলেকট্রন বের করতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে। ফলে আমি দেখতে পাবো এই 3p অরবিটাল থেকে একটা ইলেকট্রন আমি ইজিলি বের করতে পারবো, বাট 3s2 এটা যেহেতু সুস্থিত অরবিটাল, এখান থেকে আমি অত ইজিলি বের করতে পারবো না। তো সুস্থিত বা পূর্ণ অরবিটালের কারণে দেখা যাবে যে নর্মালি আমার আকার অ্যালুমিনিয়ামের ছোট হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ বিভব বেশি হওয়ার কথা ছিল, বাট এটা না হয়ে শুধুমাত্র s2 বা পূর্ণ অরবিটালের জন্য
ম্যাগনেসিয়ামের বেশি হয় অ্যালুমিনিয়াম অপেক্ষা। তাহলে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মাঝখানে সুস্থিত অরবিটালের এই রিজনটার কারণে একটা ব্যতিক্রম ব্যাপার চলে আসে। তাহলে বিওসি এর প্রথম আয়নীকরণ বিভবের ভিন্নতার যে কারণ, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মাঝখানের যে কারণ, এটা আমরা ব্যাখ্যা করতে পারলাম না। সিম্পল জিনিস, আমি মুখে মুখে যেগুলা বলছি এগুলা তুমি কি করবা, খাতায় সুন্দর করে লিখবা, নিজের ভাষায় লিখবা, মার্ক পেয়ে যাবা। এগুলো একদম লিখিত জিনিস, টেকনিক্যাল জিনিসটা লিখিত জিনিস। পুরো জিনিসটা লিখতে গেলে ক্লাস 2 ঘন্টা চলে যাবে, এই জন্য আমি মুখে মুখে বলে যাচ্ছি। পরীক্ষার আগে তোমাদের ক্লাস দিতেছি, পরীক্ষার আগে তো একদম ডিটেল লেখা পসিবল না, ধরাই দেয়া কোশ্চেনগুলো ধরাই দিচ্ছি জাস্ট। ওকে, এবার বলছে দেখো, উদ্দীপকের এ এবং সি যৌগের অক্সাইডের প্রকৃতি ভিন্ন কেন ব্যাখ্যা করো। এ যৌগ মানে কি যা বলতো, এ যৌগ মানে সোডিয়াম, সি যৌগ মানে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইড এবং সোডিয়াম অক্সাইডের প্রকৃতি ভিন্নতা, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। অ্যালুমিনিয়ামের অক্সাইড মানে হচ্ছে সোডিয়ামের অক্সাইড। সোডিয়ামের অক্সাইড মানে কি, খেয়াল করো, প্রথমে তুমি আগে লিখবা এ মানে হচ্ছে সোডিয়াম আর সি মানে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। তাহলে সোডিয়ামের অক্সাইড মানে কি, Na2 হবে, আর অ্যালুমিনিয়ামের অক্সাইড মানে কি হবে, Al2O3। প্রথমে সোডিয়ামের অক্সাইডে আসি। আমরা নর্মালি জানি ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। তো ক্ষারধর্মী প্রমাণ করার জন্য তুমি এটাকে কি করবা, পানির সাথে বিক্রিয়া করবা। পানির সাথে বিক্রিয়া করাইলে দেখতে পাচ্ছ সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তর হয়েছে। সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তর হয়েছে। আবার দেখো, ধাতুর অক্সাইড যেহেতু ক্ষারধর্মী, এটা অম্লের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করার কথা। এ যদি ক্ষারধর্মী হয়, এ অম্লধর্মী, ক্ষার আর অম্ল বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করছে। তো এই দুইটা বিক্রিয়া দিয়েই বোঝা যায় যে ধাতুর অক্সাইড বা সোডিয়ামের যে অক্সাইড আছে এটা ক্ষারধর্মী। ওকে, এবার আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা অলরেডি মুখস্থ জানি যে এটা উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড এটা আমরা আগে লিখে নিব। লেখার পর এটা প্রুফ করার জন্য প্রথমে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে তোমার হচ্ছে যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো। যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন এটা ক্ষার, যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন এটা ক্ষার। বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি তৈরি করে, মানে লবণ পানি যদি তৈরি করে, তাহলে এটা আমার এই বিক্রিয়াতে ক্ষার হিসেবে কাজ করছে। সেম জিনিস এই অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে যদি আমি ক্ষারের সাথে বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন এটা অম্ল হিসেবে কাজ করবে। বিক্রিয়া করে আবারও আমাদের লবণ পানি তৈরি করবে, NaAlO3 না O2, NaLO2 প্লাস পানি তৈরি করছে। এই যে সোডিয়াম অ্যালুমিনেট, এটা হচ্ছে আমাদের লবণ, এটা হচ্ছে আমাদের পানি। তাহলে দেখো এই জায়গাতে আমার অ্যালুমিনিয়াম অক্সাইড একবার অ্যাসিড একবার ক্ষার, দুইটার সাথেই বিক্রিয়া করছে, তার মানে এটা হচ্ছে আমার উভধর্মী। আর এই জায়গাতে সোডিয়াম অক্সাইড HCl এর সাথে যখন আমার বিক্রিয়া করছে তখন এটা ক্ষারধর্মী। তার মানে ধাতুর যে অক্সাইড আছে, প্রথম ধাতু সোডিয়ামের যে অক্সাইড, এটা আমার ক্ষারধর্মী হিসেবে কাজ করছে। অ্যালুমিনিয়ামের যে অক্সাইড, এটা হচ্ছে আমার উভধর্মী হিসেবে কাজ করছে। তাহলে আমি এখানে অক্সাইডের প্রকৃতি ব্যাখ্যা করে ফেললাম না। এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে লিখবা, 4 মার্ক। এই কথাগুলা সুন্দর করে জাস্ট গুছিয়ে লিখবা, তুমি 4 মার্ক কমন। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা আসো 5 নাম্বার সিকিউ দেখি। এখানে দেখো 5 নাম্বার সিকিউতে যখন আমরা ব্যাখ্যায় যাচ্ছি, আগের মতোই আমাদের সেম এখানে এক্স ওয়াই এম জেড এম এগুলো দেয়া আছে। এগুলা দেয়া থাকলে আমরা তো করতে পারবো না। এখন আমাদের দেখো এক্স আর ওয়াই এই দুইটা জিনিস কি সেটা লাগবে। তো খেয়াল করো, এখানে আমার হিলিয়াম আছে, হিলিয়াম মানে হচ্ছে আমার 1s2 হাইড্রোজেন হিলিয়াম দুইটা, মানে এখানে আমার 2s2 2p2। তার মানে x হচ্ছে আমার কার্বন, টোটাল ইলেকট্রন সংখ্যা 6, মানে x হচ্ছে আমার কার্বন। এবার দেখো m জিনিসটা কি একটু দেখার চেষ্টা করি। m ভালো করে খেয়াল করলে দেখবা নিয়নে 10, এদিকে 2 12 আর এদিকে 5 17 হওয়া মানে হচ্ছে m ক্লোরিন। তাহলে তুমি প্রথমেই লিখবা যে, প্রথমে এখানে সলভ করতে যে প্রথমেই লিখবা যে x ইজ ইকুয়ালস টু কার্বন, তারপরে m ইজ ইকুয়ালস টু ক্লোরিন। আচ্ছা y কি দেখো তো, y এর সাইডে খেয়াল করলে দেখবা এদিকে 10 আর 2 12 আর 2 তোমার হচ্ছে 14 আসে। 14 আসা মানে হচ্ছে আমার সিলিকন আসবে, তার মানে y মানে হচ্ছে আমার সিলিকন। এবার যখন আমি এই যৌগগুলা নিয়ে XM4 এটা বানাবো, XM4 বানানো মানে হচ্ছে, খেয়াল করো XM4 বানানো মানে হচ্ছে CCl4 এটা আসে। আচ্ছা এবার YM4 এটা বানানো মানে হইতেছে SiCl4, পরিচিত না? আমরা একটা প্রশ্ন মুখস্থ করছি এবং ব্যাখ্যা সহ পড়ছি যে SiCl4 আদ্র বিশ্লেষিত হয়, বাট CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। এটাই বলছে দেখো আদ্র বিশ্লেষণের ওই যে কোশ্চেনটা। তাহলে প্রথম আইডেন্টিফাইয়ের জন্য আমরা 1 মার্ক পেয়ে গেলাম।
এবার খেয়াল করো সিলিকন SiCl4 আদ্র বিশ্লেষিত হয়, এটা লিখবা যে SiCl4 আদ্র বিশ্লেষিত হয়। কারণ হিসেবে কি দিবা, সিলিকনের ইলেকট্রন বিন্যাস করবা, টোটাল 14টা আছে। তো ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখতেই পাবা 1s2 2s2 2p6 3s2 3p2 3d অরবিটাল ফাঁকা। তারপরে তুমি লিখবা যে সিলিকনের জন্য ফাঁকা 3d অরবিটাল বিদ্যমান, ফলে সিলিকনের অষ্টক সম্প্রসারণ সম্ভব, পানির সাথে এ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে এবং অষ্টক সম্প্রসারিত হয়। ঠিক আছে, ফলে সিলিকন আদ্র বিশ্লেষিত হয়। তুমি চাইলে সিলিকনের সাথে আদ্র বিশ্লেষণের বিক্রিয়া দেখাই দিতে পারো যে SiCl4 পানির সাথে বিক্রিয়া যখন করবে তখন সে সিলিসিক অ্যাসিড তৈরি করবে প্লাস 4HCl তৈরি করবে। বিক্রিয়াটা দেখাই দিবা, বিক্রিয়াটা দেখাই দিলে এই পর্যন্ত চলে আসলো। এবার CCl4 কেন আদ্র বিশ্লেষিত হয় না, কারণ CCl4 এ ফাঁকা 3d অরবিটাল নাই, CCl4 এ ফাঁকা 3d অরবিটাল নাই। তো CCl4 এ যেহেতু ফাঁকা 3d অরবিটাল নাই, তাহলে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, SiCl4 আদ্র বিশ্লেষিত হয়। এই ব্যাখ্যাগুলো আমরা অলরেডি বেসিক ক্লাসে শিখছি। সো বেসিক ক্লাসে শিখলে জাস্ট আমরা প্রথমে আইডেন্টিফাই করব, দেন আমরা ব্যাখ্যা করব, ধাপে ধাপে ব্যাখ্যা করব, শেষ। ওকে, এর মাঝখানে দেখো আমরা একটু পেইড প্রমোশন নিয়ে চলে আসি। পেইড প্রমোশন যদিও তোমাদের সাথে এখন এইচএসসির মধ্যে করা উচিত না, তারপরেও একটু বলি যে তোমরা যারা ভার্সিটি ক এর জন্য প্রিপারেশন নিবা, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক ইউনিটের জন্য, সাস্টের জন্য, তারা চাইলে আমার সাথে কেমিস্ট্রিতে আগাইতে পারো ইনশাল্লাহ। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে সার্ভিসে বিশ্বাস করি। তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভার্সিটি ক ইউনিটে শুরু থেকে শেষ পর্যন্ত সার্ভিস দিয়ে সিলেবাসটা কভার করায়, এমসিকিউ পর্যাপ্ত পরিমাণ সলভ করায় তোমাদের প্রিপারেশনটা একদম 100তে 100 কভার করায় দিব। ঠিক আছে, সো যারা যারা ভর্তি হইতে চাও 1250 টাকা আমাদের কোর্স ফি। আমরা মোটামুটি 35+ ক্লাসে পর্যাপ্ত পরিমাণ সলভ ক্লাস সহ টোটাল কেমিস্ট্রিটা ভার্সিটি ক ইউনিটের জন্য কভার করাই দিব। তোমাদের বড় ভাইদের কাছ থেকে শুনতে পারো, প্রতি বছরই আমি মোটামুটি এই শুরুর দিকে 700-800 করে স্টুডেন্টকে ভার্সিটি ক ইউনিটের জন্য প্রিপারেশন করাই। টোটাল অ্যাডমিশনে প্রায় গতবারই 6500 মতো স্টুডেন্ট পড়িয়েছিলাম আমার নিজের বিদ্যার্থী ওয়েবসাইট থেকে। আর আমার যে সমস্ত কোলাবোরেশনগুলো আছে সেখানে তো অনেক বেশি পড়াইছি, বাট আমার নিজের ওয়েবসাইট থেকে আমরা 6500 মতো স্টুডেন্টকে গতবার সার্ভিস দিয়ে বিভিন্ন জায়গায় চান্স পাওয়াইছি ভার্সিটি ক ইউনিটের জন্য। তোমরা যারা আগাইতে চাও আমাদের সাথে আগাইতে পারো। আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি, বড় ভাই হিসেবে তুমি একদম প্রপার সার্ভিসটা পাবা। যারা এই ক্লাসটা দেখে ভর্তি হবা, এখনই ভর্তি হবা, তোমরা এখন গেলে এই 1250-এর কোর্স 1000-এ পাবা। ওয়েবসাইটে আর্লি 250 একটা কুপন কোড সেট করা আছে, গেলেই তুমি ওয়েবসাইটে লেখা দেখতে পাবা। আর্লি 250 ইয়া করে তুমি 1000-এ এখন কিনতে পারবা। ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি হচ্ছে যে এই কুপন কোডে 1000 টাকায় ভর্তি হতে পারবা। ক্লাস শুরু হওয়ার পরে এটা 1250 টাকায় তোমাকে কেনা লাগবে। ওকে, সো যারা যারা আগাইতে চাও নর্মালি আগায়ও, আমাদের সাথে আগায়ও, প্যারা নাই। ওকে, আসো এরপরে দেখি। এখানে বলছে উদ্দীপকের এক্স এবং জেড মৌল পৃথকভাবে হাইড্রোজেনের সাথে গঠিত যৌগের আকৃতি ভিন্ন, এটা ব্যাখ্যা করতে বলছে। তো এক্স মানে আমার কি ছিল, এক্স মানে ছিল আমার কার্বন। জেড মানে কি, জেড মানে ভালো করে খেয়াল করে দেখবে এটা হচ্ছে আমার সালফার। এবার বলছে হাইড্রোজেনের সাথে, তো হাইড্রোজেনের সাথে যদি দেখো, কার্বনের সাথে হাইড্রোজেন মিলে আমার CH4 হয়, আর সালফারের সাথে হাইড্রোজেন মিলে আমার H2S হয়। CH4 কে তুমি যদি সংকরায়ন করো, তো সংকরায়ন করলে sp3 সংকরায়ন হবে, তখন তোমার বন্ধন কোণ হবে হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিটই কেন হবে, কারণ এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, তাই না? এগুলার ব্যাখ্যা আমরা অলরেডি জানি, এই ব্যাখ্যাগুলা একদম A to Z লিখবা। H2S এর জন্য যখন তুমি ব্যাখ্যা লিখবা, H2S এ সালফারের উপরে খেয়াল করো, সালফারের উপর 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এখন তুমি বলবা ভাই বুঝবো কিভাবে 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে? সালফারে মোট ইলেকট্রন কয়টা? 16টা। প্রথম অরবিটালে 2টা থাকে, তারপর 8টা থাকে, লাস্ট অরবিটালে 6টা থাকে। শেষের অরবিটালে যে ইলেকট্রন, এগুলো বন্ধনে অংশগ্রহণ করে। এই 6টা থেকে একটা ইলেকট্রন এখানে বসছে, আরেকটা ইলেকট্রন এখানে বসছে, তাহলে 2টা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ হয়ে গেছে। এখনো 4টা বাকি আছে, এদিকে দেখো 1 জোড়া, এদিকে 1 জোড়া, তাহলে দেখো 2 জোড়া, তাহলে 2 4 2 6, তাহলে 6টা ইলেকট্রন আমরা ব্যবহার করে ফেলছি। তো 6টা ইলেকট্রন যদি আমরা এখানে ব্যবহার করে ফেলি, দেখো 6টা ইলেকট্রন যদি আমরা এখানে ব্যবহার করে ফেলি, তাহলে এখানে আমাদের এই জায়গাতে লন পেয়ার ইলেকট্রন 2 জোড়া আর সিগমা বন্ধন 2, সব মিলায়ে 4 আসে। তাহলে
তাহলে এখানে আমার sp3 সংকরায়ন হবে। বন্ধন কোণ কত হওয়া উচিত? 109 ডিগ্রি 28 মিনিট, বাট এটা হয় না। কেন হয় না? কারণ সালফারের জন্য ফাঁকা 3d অরবিটাল থাকে। সালফারের জন্য ফাঁকা 3d অরবিটাল থাকে। এই ফাঁকা 3d অরবিটাল যখন আছে, এখানে আমার এক জোড়া লন পেয়ার, এখানে এক জোড়া লন পেয়ার, তখন আমরা ভ্যাসপার থিওরি অনুসারে বলতে পারবো লন পেয়ার বিকর্ষণ বল লন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে বেশি, বন্ড পেয়ারের চেয়ে আরো বেশি। তো লন পেয়ার বিকর্ষণ বল এত বেশি হবে যে লন পেয়ার বিকর্ষণ বল কাজ করাবে এবং ফাঁকা 3d অরবিটাল অনেক বেশি সংকুচিত হয়ে যাবে, ফলে মাঝখানের বন্ধন কোণ একদম কমে যেয়ে এটা 92 ডিগ্রি হবে। যেই কথাগুলো আমি মুখে বলছি এগুলো একদম পর্যায়ক্রমিকভাবে তুমি লিখবা। যে কথাগুলো আমি মুখে বলছি এই কথাগুলো পর্যায়ক্রমিকভাবে লিখবা। তাহলে আরো একবার বলি, CH4 এর সংকরায়ন দেখাবা, sp3 বন্ধন কোণ দেখাবা, এখানে কোনো পরিবর্তন হবে না। H2S এ যখন তুমি আসবা, H2S এ তুমি সালফারের সেম ভাবে সংকরায়ন দেখাবা। সংকরায়ন দেখানোর পরে এখানে ফাঁকা 3d অরবিটালের কথা বলবা। ফাঁকা 3d অরবিটাল যদি তুমি পাও তখন আমার এখানে ভ্যাসপার থিওরি আসবে, সেটা ওয়াইজ লন পেয়ার বন্ড পেয়ারের এই সম্পর্কটা দেখাতে হবে। এইটা অনুযায়ী লন পেয়ার যে বিকর্ষণ বল এটা বেশি হওয়ার কথা, এই বেশির কারণে ফাঁকা 3d অরবিটালকে সে সংকুচিত অধিক পরিমাণে করতে পারবে ফাঁকা 3d অরবিটালের কারণে। ফলে আমরা এখানে বন্ধনের যে সংকোচন এটা বেশি দেখব। বন্ধনের সংকোচন বেশি হওয়ার কারণে এটা 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে 92 ডিগ্রিতে চলে আসবে। তো আমি একদম প্রিসাইজ বলছি, আরো এখানে আরো ডিপ ব্যাখ্যা করা যায়, বাট অত ডিপ ব্যাখ্যা তো আমাদের এইচএসসি পরীক্ষায় লাগবে না। আমি যা বলছি এইটুকু লিখলেই টিচার আরো খুশির উপর খুশি হয়ে যাবে, ওভার খুশি হয়ে যাবে। তো তুমি এইটুকু লিখলেই হচ্ছে। তাহলে আমরা এই সিকিউটাও ডান করে ফেললাম। এবার আসো লাস্টে 6 নাম্বার সিকিউতে দেখি। এখানে আমরা দেখতেই পাচ্ছি পর্যায় সারণী 2 নাম্বার পর্যায়ে আছি। এটা 17 নাম্বার, এটা 13 নাম্বার। 17 নাম্বার মানে হচ্ছে এটা আমার ফ্লোরিন। 2 নাম্বার পর্যায়ে 17 নাম্বার মানে ফ্লোরিন না। প্রথমে আমরা হিলিয়াম নিব, হিলিয়ামের আগে হচ্ছে নিয়ন আমার হচ্ছে 18 নম্বর গ্রুপ, নিয়ন 10, নিয়নের আগে হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, তাহলে এইটা 13 নম্বর গ্রুপে, এটা কি? এটা হচ্ছে আমার বোরন। তুমি যদি হিসাব করো বোরন 5, কার্বন 6, তারপর হচ্ছে নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, একদম দেখবা 17 নম্বর গ্রুপে মিলে যাবে, আর এটা হচ্ছে 13 নম্বর গ্রুপে মিলে যাবে। এবার বলছে যে XY3 মানে হচ্ছে BF3 এর সাথে একটা Y মাইনাস মানে হচ্ছে একটা ফ্লোরিন মাইনাস একত্রিত হয়ে BF4 গঠন করলো। এবার বলছে XY4 যৌগে কি কি বন্ধন বিদ্যমান, তার মানে আমার এখানে BF4 যে যৌগটা আছে এখানে কি কি বন্ধন বিদ্যমান আছে। তো আমরা একটু দেখি, বোরনের 3 হাতে 3টা ফ্লোরিন আছে। বোরনের 3 হাতে 3টা ফ্লোরিন আছে। 3 হাতে 3টা ফ্লোরিনে সবগুলা কিন্তু আমাদের সমযোজী বন্ধনে আছে। কারণ কি? বোরন ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করছে। বাট এই বোরনে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, বোরনে টোটাল 5টা ইলেকট্রন থাকে, 1s2 2s2 2p1। বোরনের ফাঁকা 2p অরবিটাল থাকে। এই ফাঁকা 2p অরবিটালে সে বাইরে থেকে ইলেকট্রন নিতে পারে। ফলে লন পেয়ার ইলেকট্রন সহ যে ফ্লোরিন মাইনাস আছে, এই ফ্লোরিন মাইনাস তার এক জোড়া ইলেকট্রন এখানে বোরনকে দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। ফ্লোরিন মাইনাস বোরনকে দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, তাহলে 3টা পাইলাম আমরা সমযোজী, আরেকটা পাইলাম কি? সন্নিবেশ সমযোজী। এর মাধ্যমে আমরা এখানে BF4 মাইনাস গঠন পাইলাম। ঠিক আছে? তাহলে কি কি বন্ধন বিদ্যমান? সমযোজী এবং সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান। আচ্ছা, বলতে দেখো উদ্দীপকের বিক্রিয়ায় X এর সংকরায়ন পরিবর্তিত হয় কিনা। ডেফিনেটলি পরিবর্তিত হয়। প্রথমে আসে আমার হচ্ছে BF3, তারপরে আসে হচ্ছে আমার BF4 মাইনাস। যদি আমরা বেসিক সংকরায়নের যে নিয়ম আমি শেখাইছি তোমাদের সেটা ওয়াইজ দেখি, এখানে বোরনের 3 হাতে 3টা ফ্লোরিন আছে। 3 হাতে 3টা ফ্লোরিন থাকা মানে এখানে লন পেয়ার ইলেকট্রন নাই। স্টেরিক নাম্বারে গেলে 3টা সিগমা 0 লন পেয়ার, তাহলে এখানে 3 আসবে, 3 আসলে হচ্ছে sp2 সংকরায়ন। sp2 সংকরায়ন মানে হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে তুমি যদি দেখো স্টেরিক নাম্বারে গেলে 4টা হবে তোমার সিগমা লন পেয়ার 0, তাহলে এটা হবে sp3 হলে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য চলে আসতেছে না? দুইটা ক্যালকুলেশন করলে দুইটার মধ্যে তুমি পার্থক্য পেয়ে যাবা। তো এই যে দুইটার মধ্যে পার্থক্য দেখে তুমি বলে দিতে পারবা যে অ্যাকচুয়ালি এই জায়গাতে সংকরায়নে পরিবর্তিত হয়। তাহলে আমরা
আমাদের বেসিক ক্লাসে যে সমস্ত বেসিকগুলো দেখছি সেই বেসিকগুলোর উপর ডিপেন্ড করে টোটাল 6 সেট সিকিউ এখান থেকে সলভ করছি, 6 সেট সিকিউ দেখছি। ইনশাল্লাহ এই 6 সেট সিকিউ সলভ করলে তোমার এই চ্যাপ্টারে যে সমস্ত সিকিউগুলো আসবে সেগুলো সম্পর্কে ধারণা চলে আসবে। অনেক বেশি ফাস্ট করাইছি ডেফিনেটলি, আমি আরও অনেক স্লো পড়াই, বাট পরীক্ষার ঠিক আগ মোমেন্টে আমি চাচ্ছি না তোমাদেরকে অনেক লেন্দি ক্লাস দিতে, এই জন্য অনেক ফাস্ট পড়াইছি। আমার এই ক্লাসটার উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে প্রশ্নগুলো সম্পর্কে ধারণা দেয়া, সলভের অ্যাপ্রোচ কিভাবে করবা, পরীক্ষার হলে চিন্তা কিভাবে করবা সেটা শেখানো। আশা করি এই ক্লাসের মাধ্যমে তুমি পরীক্ষার হলে চিন্তা করতে শিখছো, অ্যাপ্রোচ সম্পর্কে শিখে গেছো। আমাদের কুইক রিভিউ ক্লাসগুলো করতেছো, ডেফিনেটলি আমাদের গ্রুপগুলোতে জয়েন করে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। মিল্টন ভাইয়ের জন্য দোয়া রেখো, টোটাল অ্যাডমিশন জুড়ে তোমাদের জন্য সাপোর্ট দিতে পারি। যারা আমার ক্লাস করে বুঝো, আমার ক্লাসের সাথে ভালো লাগা তৈরি হয়েছে, আমার ক্লাসের সাথে থাকতে চাও, তারা অ্যাডমিশনে ডেফিনেটলি আমার সাথে আগায়ও। ইনশাল্লাহ ফুল অ্যাডমিশন জুড়ে বড় ভাইয়ের মতো তোমাকে সাপোর্ট দিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ।